স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছি আমি শারমিন সেতু। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। শুরুতেই জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সগুলোর সবশেষ মুভমেন্ট কেমন রয়েছে। আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে ডিএসসি লেনদেন চলছে এবং এর মধ্যে ডিএসসির প্রধান সূচক DSE-X আমরা দেখতে পাচ্ছি 29.21 পয়েন্টের মতো বেড়ে 4501 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া DS30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 5.96 পয়েন্টের মতো বেড়ে 1656 পয়েন্ট অবস্থান করছে এবং সরিয়ার সূচক DSE-S এই মুহূর্তে 3.33 পয়েন্টের মতো বেড়ে 1024 পয়েন্ট অবস্থান করছে। মোট লেনদেন আমরা দেখতে পাচ্ছি 295 কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়া হাতবদল হওয়া কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বাড়ার তালিকায় রয়েছে 175টি, দর হারিয়েছে 57টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বেড়েছে 165টি, দর হারিয়েছে 56টি এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 18টি ফান্ডে দর বেড়েছে এবং 4টি ফান্ডে দর পড়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সবশেষ অবস্থা। পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইলিং সিকিউরিটিজের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। কথা বলছি তার সাথে। জনাব জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতে জানতে চাইব যে ঈদের আগ মুহূর্তে আমরা দেখেছি রোজার মোমেন্টে পুঁজিবাজার লেনদেন চিত্র আর ঈদের পরের মুহূর্তে লেনদেন চিত্রতে অনেকটাই ব্যবধান চলে এসেছে। এর প্রধান কারণটা আপনার কাছে কি বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে সবাইকে ঈদ মুবারক। ঈদ যদিও শেষ হয়ে গেছে, তো আমরা যেটা দেখতে পেলাম এখন যে ঈদের পরবর্তী যে সেশন যে চলছে, আমাদের যে কয়েকদিন যে লেনদেন হলো, এখানে একটা বুলিশ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আর যেটা রমজান মাসে যে ঘটনাটা দেখলাম যে লেনদেনের পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছিল এবং এর পিছনে অনেকগুলো কারণও যেটা আপনি জানতে চেয়েছেন। তার মধ্যে একটা যেটা কারণ ছিল যে আপনার যে ট্রেডিং সেশন সেটা কিন্তু কম ছিল, 1 ঘন্টা কম ছিল, এটা একটা কারণ। আর সেকেন্ডলি যেটা যে রমজান মাসে কিন্তু পবিত্র মাস এটা, এবং এই মাসে কিন্তু ধর্মপ্রাণ বাংলাদেশি মুসলমান যারা আছেন তারা কিন্তু আসলে ওই ধর্মকর্ম নিয়ে অনেকখানি ব্যস্ত থাকেন, প্লাস এখানে ঈদের কেনাকাটা অনেক কিছু থাকে এবং যার ফলে কিন্তু এই মার্কেটে একটু হয়তো বা তখন লেনদেনটা এমনি কমে যায়। আমরা আগের ট্রেন্ড থেকেও দেখেছি মেনলি দুইটা কারণেই কিন্তু আপনার আমাদের এক্সচেঞ্জের লেনদেনটা কম ছিল এবং তার বিপরীত চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদের পরবর্তীতে একটা বুলিশ ট্রেন্ড কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং লেনদেনের পরিমাণটা প্রায় 450 কোটির উপরে, নিয়ার অ্যাবাউট 450 থেকে 500 কোটির মধ্যে কিন্তু এই কয়েকদিনের লেনদেনটা ঘুরপাক খাচ্ছে এবং এইটাই কিন্তু আমাদের কাছে একটা পজিটিভ একটা দিক মনে হচ্ছে। কারণ আমরাও যেটা চাচ্ছিলাম যে ব্রোকারেজ হাউসগুলো বা স্টক এক্সচেঞ্জগুলো যে লেনদেনের গতিটা যেন একটা স্বাভাবিক গতি থাকে এবং এটা যেন বজায় থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এখানে সার্ভাইভেল বা এখানে একটা কি বলবো আমাদের বেঁচে থাকারও কিন্তু একটা বিষয় এখানে জড়িত আছে। তো লেনদেন যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের আয়, ইনকাম, রোজগার সবই কমে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এখানে তখন প্রবলেম বা একটা সমস্যার সম্মুখীন কিন্তু অনেকে হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি এবার ডিএসসি থেকে গভর্নমেন্টের জুনের তুলনায় জুলাইতে ট্যাক্স অনেক কম পেয়েছে। এর কারণটা আপনার কাছে কি বলে মনে হচ্ছে? একই ঘটনা তো একই আসলে এখানে। এখানে আমি যেটা বলতে চাই সেটা হলো যে গভর্নমেন্ট বেসিক্যালি স্টক এক্সচেঞ্জ থেকে ট্যাক্স পায় দুইভাবে। একটা হলো ব্রোকারেজদের কাছ থেকে তারা একটা ট্যাক্স গভর্নমেন্ট পায়, যেটা হলো অ্যাড সোর্স ট্যাক্স 0.05% বা শতাংশ, এই রেটে পায়। আরেকটা ট্যাক্স আসে হলো আপনার শেয়ার সেলের মাধ্যমে। আপনি জানেন যে আমাদের এই মার্কেটে অনেক লিস্টেড কোম্পানিজ আছে যাদের আপনার স্পন্সর যারা শেয়ার হোল্ডার বা ডিরেক্টর যারা আছেন, তারা যখন তাদের কোনো শেয়ার বিক্রি করার ঘোষণা দেন এবং সেটা যখন বিক্রি করতে যাবেন তার কিন্তু একটা ট্যাক্স দিতে হবে, সেটা 5% হারে। আর নট অনলি দিস, আরেকটা বিষয় হলো আপনার অনেকে দেখা যায় প্লেসমেন্ট, আপনার প্লেসমেন্টের কথা অনেকেই জানেন এবং প্লেসমেন্টের মাধ্যমে কিন্তু অনেকে শেয়ার পেয়েছেন আগে এবং এর মধ্যে এই সমস্ত কোম্পানিগুলো লিস্টেডও হয়েছে। ওই প্লেসমেন্ট হোল্ডাররা যখন শেয়ার বিক্রি করতে যায় তাকে হয়তো তখন কিন্তু একটা ইন্টিমেশন বা একটা ঘোষণা দিতে হয় এবং তখন তাকে সেই ঘোষণার সময় তাকে একটা ট্যাক্স পে করতে হয় এবং সেটাও 5% হারে। তো দুইটা ক্ষেত্রে আমাদের দেখলাম যে আপনার জুলাই মাসে যে ঘটনাটা ঘটেছে, প্রথম কথা হলো যে ডিএসসির লেনদেনটা কমে গিয়েছিল, যার ফলে ব্রোকারেজ হাউস থেকে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ যে ট্যাক্সটা কালেকশন করে সেটা কিন্তু সেইভাবে করতে পারেনি লেনদেন কমে যাওয়ার জন্য। যেটা 0.05% হারে যেটা পাওয়ার কথা সেটা কমে গেছে। এটা হলো নাম্বার 1। আর দ্বিতীয়ত হলো যে আমি যেটা দেখলাম যে এই যে ডাটাগুলো অ্যানালাইসিস করে যে এখানে আপনার স্পন্সর শেয়ার হোল্ডার শেয়ার সেলও কম হয়েছে, পাশাপাশি আপনার যারা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার তারাও কম শেয়ার সেল করেছে এবং এই দুইটা কারণে কিন্তু আমরা দেখেছি প্রায় 50% গভর্নমেন্টের ট্যাক্স এখানে কিন্তু কমে গেছে।
তো আমি যদি একটু আপনাকে ডাটাগুলো দেই, প্রিভিয়াস ইয়ারগুলোতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বা এক্সচেঞ্জগুলো থেকে গভর্নমেন্ট কি পরিমাণ তারা ট্যাক্স আদায় করেছিল, আপনি ফার্স্টে আমি যদি বলি 10 এবং 11 সালের কথা, সেই সময় কিন্তু হায়েস্ট ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট আদায় করেছিল 450 কোটি টাকার মতো ওই বছরটাতে। এবং তার পরবর্তী বছরে আপনার 11-12 থেকে দেখা গেল যে সেটা নেমে আসছে 272 কোটিতে এরকম, এবং তার পরের বছর এটা নেমে আসছে আরো কমে। তো আমরা আপনি যেটা বললেন সেটা হচ্ছে পুঁজিবাজার থেকে গভর্নমেন্টের একটা বড় অঙ্ক অ্যামাউন্ট তারা আর্ন করছে, তো সেই দিক থেকে কি পুঁজিবাজারের দিকে গভর্নমেন্টের একটু আরো ভালোভাবে সেটা আমি বলতে চাচ্ছিলাম। দেখেন, যেটা 450 থেকে 500 কোটি টাকা গভর্নমেন্টের আর্নিং ছিল, এখান থেকে ট্যাক্স আর্নিং ছিল, সেটা এখন নেমে আসছে লাস্ট ইয়ার আমি যেটা যতটুকু জানি যে 150 কোটি বা তার কাছাকাছি। তো সেটা তো আমার মনে হয় যে এটা 1/3 বা তারও নিচে। এটা কিন্তু মানে অনেকভাবে কিন্তু এর পরিমাণটা অনেক বাড়ানো যায়, এবং সেটা কিন্তু গভর্নমেন্ট চাইলেই প্রায় আপনার ধরেন যে এখান থেকে 1000 বা 2000 কোটি টাকা তারা ট্যাক্স নিতে পারে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের কিছু প্ল্যান বা পরিকল্পনা থাকা উচিত এই মার্কেটের প্রতি, এবং এই মার্কেটকে কিভাবে ভাইব্রেন্ট করা যায়, মার্কেটটাকে কিভাবে বড় করা যায়, ঠিক আছে, নতুন কিভাবে ভালো ভালো কোম্পানি এই মার্কেটে লিস্টেড করানো যায়, সেই ব্যাপারে কিন্তু আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছেন, প্লাস ফিনান্স মিনিস্ট্রি আছেন, তারা যদি প্ল্যান পরিকল্পনা করে এবং এক্সচেঞ্জগুলো যদি সমন্বয়ভাবে বসে তারা যদি প্ল্যান পরিকল্পনা করে, তাহলে কিন্তু আপনার এই মার্কেট থেকে কিন্তু গভর্নমেন্ট অনেক হিউজ পরিমাণ ট্যাক্স তারা আদায় করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে এর ইম্প্যাক্টটা, আপনি যেহেতু একটা সিকিউরিটিজ হাউসে আছেন, তো আপনাদের হাউসে কিভাবে আপনি দেখতে পাচ্ছেন? ডেফিনেটলি দেখেন, আমরা কিন্তু আসলে রোজার মাসে কিন্তু আমরা অনেক সাফার করেছি, বিকজ লেনদেন কমে যাওয়ার জন্য কিন্তু আমাদের উপরে অনেক প্রেশার সৃষ্টি হয়েছে, বাট সেটা আমরা সহ্য করতে হয়েছে, কিছু করার নাই। আমাদের রোজার মাসের আগের মাসে যেটা জুন মাসে যে আর্ন ছিল তার জাস্ট 50% কিন্তু আপনার ফল করে গেছে জুলাই মাসে এসে। অনেকগুলো কারণ ছিল, এখানে ওয়ার্কিং ডে কমে গিয়েছিল যেটা বললাম, আর সেকেন্ডলি যেটা আপনার টার্নওভার যে ডিউরেশন বা সেশন যেটা ছিল সেটা কমে যাওয়ার জন্য কিন্তু আপনার লেনদেন কমে যাওয়াতে আমাদের ব্রোকারেজ হাউসগুলো কিন্তু সেই অনুপাতে তারা কিন্তু আর্ন করতে পারেনি। বাট ওই মাসে কিন্তু আমাদের ডাবল খরচ কিন্তু হয়েছে। প্রথমে আমাদের যারা এখানে যারা ওয়ার্কার যারা ছিলেন, ঠিক আছে, তাদের কিন্তু বেতন দিতে হয়েছে, পাশাপাশি তাদের ঈদের জন্য তাদের কিন্তু একটা বোনাস আমরা দেই, সেটাও কিন্তু দিতে হয়েছে, এবং সেটা কিন্তু আমাদের নিজের পকেট থেকে কিন্তু এই লাস্ট মান্থ আমাদের চালাতে হয়েছে। তো সেটা আসলে আমাদের জন্য আসলে এটা আসলে একটা প্রেশার বা পেইনই বলা চলে আর কি। তো এটা আমরা কাঙ্ক্ষিত না, আমরা চাই মার্কেটটা একটা ভালো একটা গতি থাকুক, মার্কেটে একটা ভালো লেনদেন হোক, সেটা আমরা চাই। এবং এই জন্য মার্কেটকে ভাইব্রেন্ট করতে হলে এই মার্কেটের প্রতি কিন্তু সরকারের এখানে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং মার্কেটটাকে আরো বড় করার প্ল্যান বা পরিকল্পনা করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ডিএসসি যেহেতু এখন ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ, তো এবার আপনি যে বললেন যে জুলাইতে আমরা দেখেছি ইনকাম কম হয়েছে, তো এটার ফিউচারটা আসলে কি? না, এটা আসলে খুবই আসলে অ্যালার্মিং একটা বিষয় আমি বলবো, এই জন্য যে যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ কিন্তু এখন ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ, ঠিক আছে, এবং আমাদের যেভাবে খরচ যেভাবে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের আর্নিং নাই। যেহেতু ডিএসসির আর্নিংটাকে জেনারেট করে ব্রোকারেজ হাউসগুলো, তো ব্রোকারেজ হাউসগুলোতে ইনকাম যদি না হয়, ঠিক আছে, তারা যদি লেনদেন বেশি করতে না পারে, তাহলে তো এক্সচেঞ্জ আর্ন করতে পারবে না। বিকজ আমরা যখন লেনদেনে বেশি করব তখন কিন্তু ডিএসসি এখান থেকে তার একটা শেয়ার পায়। কিভাবে? কারণ আমরা যখনই লেনদেন করি তার থেকে একটা চার্জ কিন্তু ডিএসসি পায়, লাগা চার্জ বলেন বা হাওলা চার্জ বলেন, সেই হিসাবে পায়, এবং এটি কিন্তু ডিএসসির মেজর বা মেইন ইনকাম। তো সেটা কিন্তু ট্রিমেন্ডাসলি কিন্তু লাস্ট মান্থে কমে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো যেহেতু ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ, আমাদের কিন্তু এখন আমরা শেয়ার হোল্ডার কাম ট্রেক হোল্ডার, ঠিক আছে। তো যারা শেয়ার হোল্ডার যারা আমরা আছি তারা কিন্তু ডেফিনেটলি কিন্তু এটা একটা প্রশ্ন উত্থাপিত হবে যে ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ এখন তো এটা যেহেতু আপনার লিস্টেড হইতে যাবে সামনে, ঠিক আছে, এবং সে যদি এখন ডিভিডেন্ড যদি ঘোষণা করতে না পারে, পরপর 3 বছর যদি আমরা কোনো ডিভিডেন্ড দিতে না পারি, তাহলে তো লিস্টিংয়েও আমাদের প্রবলেম বা সমস্যা হতে পারে। আর পাশাপাশি আমাদের যে আমরা নিজেরাই লিস্টেড হতে যাব, ঠিক আছে, আমাদের কোম্পানি যদি সেরকমভাবে যদি একটা গুড লুকিং না হয়, তাহলে এটা কেমন হয়? তো সেজন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরো বেশি কিভাবে তার বিজনেসটা বাড়ানো যায় সেই পলিসি নিতে হবে। এটা আসলে কিভাবে এটার আয় বাড়ানো যায় আপনার কাছে কি বলে মনে হচ্ছে? এখানে অনেকগুলো বিষয় এখানে আছে। আমাদের বেসিক্যালি আমাদের ক্যাপিটাল মার্কেটটা কিন্তু এখনো ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন বা চিটাগাং বলেন, এটা মেইনলি কিন্তু ইকুইটি বেসড মার্কেট। ম্যাক্সিমাম এখানে সবই আছে ইকুইটি, কিছু মিউচুয়াল ফান্ড এখানে আছে, এবং সেটারও পার্সেন্টেজ বা পরিমাণ খুবই নগণ্য, এবং মার্কেট ক্যাপিটালাইজেশনের মাত্র হতে পারে 4 বা 5%। বাট আমাদের যে আশেপাশের দেশগুলো যদি আপনি চিন্তা করেন বা দেখেন, ইন্ডিয়া বা পাকিস্তান, আপনি দেখবেন যে সেখানে কিন্তু আপনার ওদের কিন্তু ডাইভার্সিফিকেশন আছে, আরও অন্যান্য ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে আছে, যেটার কথা আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, আমাদের মার্কেটটাকে একটু বড় করতে হবে এবং এই মার্কেটের টার্নওভার বাড়াইতে হবে, সেটা ইকুইটির মাধ্যমে না,
এখানে আরো বন্ড নিয়ে আসতে হবে, পাশাপাশি এখানে আমরা যেটা বলেছি ডেরিভেটিভস মার্কেট, যেটা ফিউচার বা অপশনস মার্কেট, সেটাও কিন্তু আমাদের আস্তে আস্তে চিন্তা বা পরিকল্পনার মধ্যে রাখতে হবে, এবং সেই পরিকল্পনা আছে ডিএসসির, বাট সেটাকে আরেকটু স্পিড আপ বা বুস্ট আপ করতে হবে, আরেকটু দ্রুত এই নিয়ে আমাদের কাজ করা আমাদের উচিত। একটা কোশ্চেন থেকেই যায়, সেটা হচ্ছে আমরা আগেও দেখেছি যে আপনারা বলছিলেন যে বন্ড মার্কেট, ডেরিভেটিভস মার্কেট নিয়ে আসলে এটা হয়তো বা একটু ভাইব্রেট হবে, কিন্তু সেই জায়গাতে কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা দেখছি ইকুইটি মার্কেটে তেমন একটা পপুলারিটি পায়নি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা তেমন পায়নি। তো সেই জায়গা থেকে কি এখনো তো তারা ডেরিভেটিভস বা বন্ড মার্কেট সম্পর্কে তেমন একটা ভালো হয়তো বা জানেন না, বা এই ব্যাপারটা তাদের কাছে এখনো ভালোভাবে মানে স্পষ্টভাবে ক্লিয়ার না। তো সেই জায়গা থেকে এইটা কিভাবে ডিএসসি ফেস করবে, বা এটাকে কিভাবে গ্রহণযোগ্য বা আরো বেশি আকর্ষণীয় করে তুলবে, এটাকে একটা বড় চ্যালেঞ্জ না ডিএসসির জন্য? না, আপনি ঠিকই বলেছেন। তারপর কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু ইকুইটি বেসডই মার্কেট, এবং আমাদের এখানকার ইনভেস্টর যারা আছেন তারা ইকুইটি সম্পর্কেই তাদের কিন্তু বেশ আগ্রহ, ঠিক আছে, ইকুইটিতে তারা খুব আগ্রহ পায়। আমাদের এখানে কিছু বন্ডও আছে, বাট বন্ডের প্রতি তারা কিন্তু ওইভাবে আগ্রহী না, এবং মিউচুয়াল ফান্ডও কিন্তু অনেকে আছে, এবং যেগুলোর আপনার যে ফেস ভ্যালু আছে তার থেকে কিন্তু অনেক নিচেই কিন্তু ট্রেড হচ্ছে। তো এই জন্য আসলে আমাদের ইনভেস্টরদের কিন্তু এখানে একটু সচেতন করার বিষয় আছে, এবং সে ব্যাপারে এক্সচেঞ্জগুলো, ব্রোকারেজ হাউসগুলো এবং কমিশন, এবং এখানে পদক্ষেপ নেয় বা যদি কোনো ভূমিকা পালন করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে ইনভেস্টরদেরকে জানানো যাবে যে না, আপনারা শুধুমাত্র ইকুইটি বেসড যদি হন বা নির্ভরশীলতা যদি ইকুইটিতে থাকে, তাহলে কিন্তু এখানে ইরোশন হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। আর যদি আপনি ডাইভার্সিফাই করেন, কিছু যদি আপনি বন্ডে যান বা কিছু মিউচুয়াল ফান্ডে যান, কিছু ইকুইটিতে যান, আর হ্যাঁ, তাহলে কিন্তু তার রিস্কটা কমে যায়। পাশাপাশি যদি নতুন কোনো ইনস্ট্রুমেন্ট হয়, এবং এটা আসলে আপনি বলছেন একটু রিস্কি ব্যাপার আছে, এবং আমাদের কিন্তু শুরু করতে হবে। আমরা যদি ছোট করে শুরু করতে হবে, শুরু না করলে কিন্তু আপনার এটার যে মানে ব্যাড না গুড ইফেক্ট হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য আমরা যদি বসে থাকি যে না, এটা করলে বিপদ হতে পারে, আর বড় রকম কি ঝামেলা হতে পারে, সেই জন্য যদি আমরা বসে থাকি, তাহলে তো আমাদের মার্কেট আগাবে না। এবং আমাদের মার্কেট যেহেতু এখন এক্সচেঞ্জগুলো ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ, এটাকে যদি ভায়াবল করতে হয়, তাহলে কিন্তু আমাদের আর্নিং এর রাস্তা বের করতে হবে, আর না হলে তো হবে না। হ্যাঁ জনাব জহিরুল ইসলাম, আমাদের একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতির পরে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ। এই মুহূর্তে নিচে একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকবেন। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি শারমিন সেতু। বিরতির আগে পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। আমরা আবারও আলোচনায় ফিরছি। জনাব জহিরুল ইসলাম, আপনি ডিএসসি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর জন্য বেশ কিছু উপায় আমাদেরকে বলছিলেন। তো আমি এখান থেকে জানতে চাইবো যে বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি ইকুইটি বেসড মার্কেট, তো এখান থেকে কিভাবে আয় বাড়ানো যায়, এটা যদি একটু বলতেন। না, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আমাদের মার্কেটে এখন মেইনলি ইকুইটি বেসড মার্কেট, বন্ড বা আপনার মিউচুয়াল ফান্ড কিন্তু ওইভাবে ইনভেস্টর এখানে আগ্রহী না। তারপর আমার কিন্তু এক্সচেঞ্জের আর্নিং বাড়াতে হবে। এক্সচেঞ্জের আর্নিং বাড়াতে গেলে যেটা করতে হতে পারে, নতুন কিন্তু আমাদের শেয়ার কিন্তু এখানে মার্কেটে আনতে হবে, এবং ভালো শেয়ার, বড় কোম্পানি এবং ভালো কোম্পানির শেয়ার যদি আমরা সিকিউরিটি যদি মার্কেটে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে মার্কেটে অনেক ভালো ভালো ইনভেস্টর বা নতুন ইনভেস্টর কিন্তু মার্কেটে আসবে। এটা একটা। পাশাপাশি এক্সিস্টিং যে আমাদের যে এখন যে আর্নিংগুলো আছে, সেখান থেকে আরও কিভাবে এই আর্নটা বাড়ানো যায়, সেটা ডিএসসিতে যারা ম্যানেজমেন্টে যারা আছেন তাদের পরিকল্পনা করা উচিত। স্পেশালি আপনার এখানে লাগা চার্জ, হাওলা চার্জ, এটা হয়তো বা এখানে সমন্বয় করার বিষয় থাকতে পারে, এবং সেটা তারা চিন্তা করতে পারে। দ্বিতীয়ত, এখানে লিস্টিং, যখন একটা কোম্পানি লিস্টেড হয়, তার কিন্তু একটা ফিস দিতে হয়। সেই ফিসটা এটা কি অবস্থায় আছে সেটাকে আরেকটু যদি রিভাইজ করা যায়, এবং এটাকে বাড়ানো যায় কিনা, যুগোপযোগী করা যায় কিনা, সেটা চিন্তা ভাবনা করতে পারে। এবং অ্যানুয়াল একটা ফি থাকে কিন্তু, সেটাও কিন্তু যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু আমরা এখানে আর্নিংগুলো বাড়াতে পারি। আরেকটা জিনিস হলো ডিএসসি মানে অন্যান্য স্টক এক্সচেঞ্জ আমরা জানি, সিঙ্গাপুর বলেন বা হংকংয়ে বলেন, তাদের একটা মেইন আর্নিংস কিন্তু আপনার ডাটা সেল। কিন্তু আমাদের দেশে কিন্তু এই আর্নিংটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাটা সেল থেকে খুব নামমাত্র হতে পারে, কয়েক লাখ টাকা তারা হয়তো আর্ন করে, অথচ বাইরে কিন্তু এই পার্সেন্টেজটাই প্রায় 30 থেকে 40% তাদের রেভিনিউর ডাটা সেল থেকে কিন্তু আসে। বাট আমাদের দেশে তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু আমাদের আর্নিংগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর্নিং কিন্তু ওরকম ভাবে হচ্ছে না। মূলত আপনার দেখা যাচ্ছে যে মেম্বারদের উপরে কিন্তু আলটিমেট এক্সচেঞ্জ নির্ভরশীল হয়ে আছে। তারা যদি তাদের ট্রেড ভলিউম বাড়াতে পারে, তাহলেই কিন্তু এক্সচেঞ্জের ইনকামটা বাড়ে, আদারওয়াইজ আর অন্য কোনোভাবে বাড়ানো যাচ্ছে না বা হচ্ছে না সেটা, এবং এর ফলে প্রবলেম। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে ফরেন ইনভেস্টমেন্ট পুঁজি বাজারের জন্য একটা বেশ ভালো মানে একটা বড় দিক। তো জুন মাসে চাইতে আমরা দেখেছি জুলাই মাসে এবার 78% কমে গেছে ফরেন ইনভেস্টমেন্ট। তো এটা একটু জানতে চাইবো যে এতখানি কমে যাবার কারণ কি, বা আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট যদি আপনি বলেন, সেটা আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে
এত নগণ্য যে এটা আসলে আমাদের মার্কেটে, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট খুব বেশি প্রভাব বিস্তার করে না। তারপর কিন্তু অনেক ফরেন ইনভেস্টমেন্ট এখানে আমাদের অনেকে করেছে, বাট সেটার পরিমাণটা খুবই কম, যার ফলে মার্কেট প্রভাবিত হবে এরকম কোনো বিষয় কিন্তু আমাদের এক্সচেঞ্জের সাথে, মানে স্টক এক্সচেঞ্জে যে ইনভেস্টমেন্ট আছে তা দিয়ে কিন্তু আমাদের শেয়ার খুব বেশি যে ইনফ্লুয়েসড হবে তেমনটা না। যেটা আমরা দেখি যে ইন্ডিয়াতে বা পাকিস্তানে, এখানে কিন্তু একটা বড় অঙ্ক কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে আছে, যার ফলে কিন্তু বিশ্বের যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটা মানে ইভেন্টসে কিন্তু আপনার ওদের দেশের মার্কেট কিন্তু অনেক টালমাটাল হয়ে যায়। এবং আমি দেখলাম যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, করাচি স্টক এক্সচেঞ্জে লাস্ট ওয়ার্কিং ডেতে দেখলাম তাদের প্রায় 700 পয়েন্ট শেড হয়েছে, বিকজ ওখানে ফরেন ইনভেস্টমেন্ট, তারা হয়তো বা চিন্তা করতেছে ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশন আরো খারাপ হতে যাবে, প্লাস আরো কিছু ঘটনা, আপনার আর্জেন্টিনার একটা ঘটনা, তাদের যে আপনার ইকোনমিক তার সাথে কিন্তু আপনার ফরেন ইনভেস্টমেন্টের বিষয়টা জড়িত, যার ফলে ওই দেশে কিন্তু মানে করাচি স্টক এক্সচেঞ্জ কিন্তু আপনার প্রায় 700 পয়েন্ট পড়ে গেছে। তো আমাদের দেশে যেহেতু ফরেন ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেটে কম, যার ফলে খুব বেশি যে এখানে প্রভাবিত হবে তা না। তারপর আমাদের দেশেও আমরা চাই যে ফরেন ইনভেস্টমেন্ট এখানে আসুক, বাট এটার সুবিধাও আছে বাট অসুবিধাও আছে কিন্তু। আচ্ছা, আপনি যেটা বলেন কমে যাওয়ার কারণটা কি? কমে যাওয়ার কারণ আমি যেটা আসলে দেখি যে ফরেনাররা ইনভেস্ট করে কখন, তারা মার্কেটে ঢুকবে এবং তারা কিন্তু একটা সময় নিয়ে তারা ওয়েট করে। তারা যে সবসময় শেয়ার কিনবে তা না, এবং তারা যে সবসময় শেয়ার বিক্রি করবে তাও না। তারা হয়তো বা জুন মাসে শেয়ার বেশি কিনেছিল, তারা ওয়েট করছে, তারা হয়তো বা যখন দেখবে তাদের কাঙ্ক্ষিত প্রফিট তারা পেয়েছে তখন তারা কিন্তু সেল করে দিবে, এবং তারা কিন্তু ওয়েট করে না আবার, না আমি আরো লাভ চাই, আরো প্রফিট আমার দরকার। তো সো তারা কিন্তু জিনিয়াস এবং তারা কিন্তু প্রফেশনাল, যার ফলে তারা এখানে মার্কেটে ইনভেস্ট করতে আসছে, তারা গেইন করার জন্য আসছে। বাট আমাদের দেশে যেটা হয় দেখি যে অনেক সময় উল্টা ঘটনা ঘটে, যখন সেল করা দরকার তখন আমাদের বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার কিনতে থাকে। তো এই ঘটনা কিন্তু আমরা দেখেছি, এবং যার ফলে কিন্তু আমাদের অনেক বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কিন্তু অনেক লসও হয়েছে। তো এই জন্য আমাদের মনে হয় যে এখনো সময় আছে, এই ক্যাপিটাল মার্কেট যেহেতু একটা সেন্সিটিভ জায়গা, এই মার্কেটে যে কোনো বিনিয়োগকারী ভাই যারা আসবেন তারা কিন্তু আসলে সতর্কভাবে বুঝে শুনে মার্কেটে ইনভেস্ট করবেন। যখন তার সেল করা উচিত তার সেল করা উচিত, ঠিক আছে, আমার আরো বেশি প্রফিট হবে বা আমি আরো লাভ করব, সেই যে উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা বা অনেকের দেখা যাচ্ছে যে একটা গুজবের প্রতি তাদের একটা আগ্রহ থাকে। এই বিষয়টা আমি একটু জানতে চাইবো যে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে চিত্রে, নতুন কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁকটা একটু বেশি, এটা আপনি কিভাবে দেখছেন? সেটাই আমি বললাম যে আমাদের দেশে বিনিয়োগকারীদের আসলে চাল চরিত্রটা একটু যে কেমন যেন আর কি, কারণ নর্মালি যে ট্রেন্ডটা থাকার কথা সেই ট্রেন্ডে আমরা চলি না। যেমন দেখেন নতুন কোম্পানির ক্ষেত্রে যেটা আমরা বুঝি যে একটা কোম্পানি যেটা টেস্টেড কোম্পানি, তার প্রিভিয়াস 4 বা 5 ইয়ার্সের যে রেকর্ড, সেটা দেখে কিন্তু একজন বিনিয়োগকারী বুঝতে পারে যে এটার ফোরকাস্টটা সামনে কি হতে পারে, এটা কি ধরনের কোম্পানি হতে পারে বা তার থেকে আমরা সামনে কি গেইন পেতে পারি। আর যেটা একদম নতুন নিউলি লিস্টেড যে কোম্পানিটা, সেই কোম্পানির তো আপনি কিছুই বুঝতে পারতেছেন না যে এই কোম্পানির তাদের প্রসপেক্টিভটা কি বা প্রিভিয়াস ইয়ারের যে রেকর্ডগুলা ওরকম কিন্তু আমরা দেখতে পাই না, সেই সুযোগ কিন্তু আমাদের নাই, যার ফলে কিন্তু আমরা কিন্তু এখানে জাস্ট কিছুটা কিন্তু আনসিনেই থাকি। তো যার ফলে আমি যেটা বলবো যে নতুন কোম্পানির ক্ষেত্রে আসলে হুজুগে মানে শেয়ার না কেনাটাই আমার মনে হয় যে বুদ্ধিমত্তার পরিচয় বলে আমি মনে করি, বিকজ আপনি তো জানেন না কোম্পানিটা কিরকম। বাট আমাদের দেশে কিন্তু আসলে উল্টা চিত্র ঘটে, দেখা যাচ্ছে অনেক গুজব ছড়ায় যে কোম্পানি ভালো হবে, একসাথে অনেক বেশি ডিভিডেন্ড দিবে, অনেক কিছু কিন্তু মার্কেটের রিউমার চলে আসে, এবং সেই রিউমারে কিন্তু আমরা বশবর্তী হয়ে অনেক সময় দেখা যাচ্ছে এখানে ইনভেস্টররা কিন্তু তারা ইনভেস্ট করে বসে থাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে যে ক্যাপিটাল মার্কেটের জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত, বা এটা আরো বেশি ভলিউম বা ভাইব্রেট করার জন্য আরো কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আসলে খুবই সুন্দর প্রশ্ন। আমরা যেটা বলি যে যেহেতু ক্যাপিটাল মার্কেট হলো দেশের ইকোনমির হলো মিরর বা যেটা দর্পণ আমরা বলি, এবং এই ক্যাপিটাল মার্কেট যদি ভালো না থাকে, যদি স্টেবল না থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের ইকোনমি কিন্তু যে খুব বেশি দূর আগাতে পারবে তা না। সো এই ক্যাপিটাল মার্কেটের প্রতি কিন্তু গভর্নমেন্টের সবার আগে নজর দেওয়া উচিত, এবং এই মার্কেটটাকে আরো বড় করতে হবে, এবং এই মার্কেটটাকে আরেকটু সুন্দরভাবে গুছিয়ে সমন্বয় করে চালাতে হবে। এবং সেই জন্য এক্সচেঞ্জগুলোর সাথে আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, বাংলাদেশ ব্যাংক আছে, একটা সমন্বয় করে একটা পরিকল্পনা আসলে নেওয়া উচিত, ঠিক আছে। এবং এই মার্কেটটাকে কিভাবে ভাইব্রেন্ট করা যায় সেই জন্য নতুন নতুন কোম্পানি নিয়ে আসা, এবং এক্সচেঞ্জগুলোকে ভাইব্রেন্ট বা ভায়াবল করার জন্য তাদের ব্যবসা কিভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য পলিসি আমার মনে হয় যে নেওয়া উচিত, সেটা নেওয়ার সময় আসছে। এবং তাহলেই কিন্তু আমরা কিন্তু দেখা যাবে যে আমাদের ক্যাপিটাল মার্কেট যদি উন্নত হয় তাহলে আমাদের দেশের ইকোনমি কিন্তু একটা বেটার পজিশনের দিকে সামনের দিকে আগায় যাবে বলে মনে করি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কিছু পরামর্শ চাইবো। হ্যাঁ, ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের প্রতি আমার একটাই পরামর্শ, সেটা হলো যে আপনারা অল্প সময়ের জন্য ট্রেডিং করার জন্য এই মার্কেটে প্লিজ আসেন না। যদি আপনার নিজস্ব কোনো ফান্ড থাকে
তাহলে আপনি এবং সেটা যদি আইডল ফান্ড হয় সেই ফান্ডের কিছু পরিমাণ টাকা আপনি মার্কেটে ইনভেস্টের জন্য নিয়ে আসেন, এবং তারপর আমি বলবো যে এখানে ইনভেস্ট করার আগে একটু খোঁজ খবর নিয়ে আলাপ আলোচনা করে, ঠিক আছে, বুঝে এই মার্কেটে আপনি ইকুইটিতে ইনভেস্ট করবেন, ঠিক আছে। এ সম্পর্কে যদি আপনার যদি সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে এসে কিন্তু আপনার আসলে হাতই পূর্বে বলে আমি মনে করি। সেজন্য একটু বুঝে শুনে একটু খোঁজ খবর নিয়ে যদি মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আপনি ভালো করতে পারবেন। জনাব জহিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের অতিথি ছিল পাইলিং সিকিউরিটিজ লিমিটেডের মোহাম্মদ জহিরুল ইসলাম। আমরা কথা বলছিলাম পুঁজিবাজারের বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।